আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা। এলটিএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পরীক্ষা নয়, প্রাথমিক ও মাধ্যমিকে এবছর লটারিতে ভর্তির সিদ্ধান্ত পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে থেমে নেই অবৈধ হাসপাতালে কার্যক্রম, নীরব স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য খাতে অরাজকতা বন্ধে তাগিদ বিশেষজ্ঞদের। অগণতান্ত্রিক চর্চা, বিএনপির দলগত বৈশিষ্ট্য, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ধ্বংস করে সরকার জোর করে ক্ষমতায় আছে, অভিযোগ সেলিমা রহমানের। রাজধানীতে বিরতিহীন অগ্নিকাণ্ড, মহাখালী এবং জহুরী মহল্লার পর কালশী বস্তিতেও রহস্যজনক আগুন, শত শত ঘর পুড়ে ছাই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মন্ত্রী জানান, ভর্তি নিয়মে পরিবর্তন এনে ঢাকা মহানগরীতে বাড়ানো হয়েছে এলাকাভিত্তিক কোটা। 3টির পরিবর্তে এবার শিক্ষার্থীরা বেছে নিতে পারবে 5টি স্কুলকে। করোনা মহামারীর কারণে অনলাইন নির্ভর হয়ে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা। তাই নতুন শিক্ষার্থী ভর্তির পরীক্ষা অনলাইন হবে না, ক্যাম্পাসে হবে, সেটি নিয়ে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সেটির অবসান ঘটিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, এবার ভর্তি হতে পরীক্ষা নয়, ভাগ্য পরীক্ষায় নামতে হবে শিক্ষার্থীদের। আপনারা জানেন যে আমরা প্রতি বছর প্রথম শ্রেণীতে আমরা লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতাম, কিন্তু এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি আমরা করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে গ্রহণ করেছি, যদিও বিশেষজ্ঞদের ধারণা যে এতে কোনো ক্ষতি হবে না, বরং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনে তা সহায়ক হবে। এখনই বিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বলে জানান শিক্ষামন্ত্রী। করোনার কারণে সঠিক সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ নিয়েও আছে সংশয়। বই প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও বাতিল করা হয়েছে বই উৎসব। ভর্তির নীতিমালায় আমরা আরেকটি ছোট পরিবর্তন আনছি, সেটি হচ্ছে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50% হবে। একটি পরীক্ষা দিয়ে একটি ক্লাস্টার থেকে কেবল একটি স্কুল বেছে নেওয়ার সুযোগ পেত, এবার তারা একটি ক্লাস্টার থেকে 5টি স্কুলের অপশন দিতে পারবে। 7ই ডিসেম্বরের মধ্যে আমরা ভর্তির সমস্ত বিষয়গুলো আমরা যখন আবার আপনাদেরকে জানাবো, তখন একদম ডিটেইলের মধ্যে এগুলোও থাকবে। ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল সহ মার্কশিট দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরে বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেছে 2.5 মাস আগে। সেই সময়ের মধ্যে নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন পর্যন্ত করেনি অনেক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু থেমে নেই এসব অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম। ঘোষণা দিয়েও সেগুলো বন্ধে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি স্বাস্থ্য অধিদপ্তরের। বেসরকারি হাসপাতাল বিভাগের পরিচালকের অজুহাত লোকবল সংকট। আর গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান অরাজকতা বন্ধ না করে পূর্ণাঙ্গ সুস্থ স্বাস্থ্যসেবা দেয়া অসম্ভব। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। 23 আগস্টের মধ্যে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের নতুন লাইসেন্সের জন্য আবেদন এবং নবায়নের সময়সীমা বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন না করলে সেই সব প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল বিভাগের পরিচালক ফরিদ হোসেন মিয়া। যদি সেই সময় পার হয় তখন আমরা এই সমস্ত রেজিস্ট্রিবিহীন যে ক্লিনিকগুলি আছে সেইগুলি যাতে বন্ধ করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার দেয়া ঘোষণা আদৌ কি বাস্তবায়ন হয়েছে? এই হুঁশিয়ারির পর কেটে গেছে প্রায় 2.5 মাস, কিন্তু লাইসেন্সের জন্য আবেদন না করলেও সেগুলো বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর প্রত্যেকটি অলিগলিতে লাইসেন্সবিহীন এমন অসংখ্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলছে অনেকটা ঢাকঢোল পিটিয়ে। এর মধ্যে কোনোটি চলছে 1 যুগ ধরে লাইসেন্সবিহীন। এতদিনেও এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে কিছুটা ভিন্ন সুর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালকের মুখে। দোহাই দিলেন জনবল সংকটের। ব্যাপারটা হয়েছে কি, যেহেতু এই
অনিবন্ধিত বা মান সম্মানহীন ক্লিনিক বন্ধ করার কার্যক্রম একদিনে না, এটা চলমান। এটা হয়তো কখনো আইনের আওতায় চলে আসবে, যেহেতু আমাদের এই কার্যক্রম চলমান। ঢাকার জেলার অনেকগুলি উপজেলায়, যেমন এই যে দুখার, কেরানীগঞ্জ, এর ভিতর ঢাকার সিভিল সার্জন মহোদয় কয়েকটা ক্লিনিক সিলগালা করেছে এবং কয়েকজনকে কারাদণ্ড দিয়েছে এবং জরিমানা করেছে। তাহলে কি এভাবেই চলতে থাকবে নিবন্ধনহীন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো? কোনো অঘটনের পর কি মানুষ জানবে সেই হাসপাতালটি ছিল অবৈধ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান এই অবস্থায় জাতিকে সুস্থ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব নয়। বছরের পর বছর মন্ত্রণালয় এবং অধিদপ্তরের চোখের সামনে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, কাজ করে যাচ্ছে। এদেরকে আইনি কাঠামোর ভেতরে আনার জন্য কোনো সমন্বিত উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। বিদ্যমান এই অবস্থায় কিন্তু দেশে সুস্থ স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয়। অতএব জাতির মানুষের মানসম্পন্ন সেবার জন্য এই অবস্থার জরুরি অবসান হওয়া দরকার। অসুস্থ মানুষের মানসম্পন্ন সেবা দিতে এসব সমন্বয়হীনতা এবং অস্বচ্ছতার জরুরি অবসান প্রয়োজন বলেও মনে করেন সবাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন। ওবায়দুল কাদেরের অভিযোগ, কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে বিএনপি, রাতের আঁধারে বৈঠক করে দূতাবাসের কর্মকর্তাদের সাথে, তাই তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না। গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিক চর্চা বিএনপির দলগত বৈশিষ্ট্য। তাদের মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নামের মতো। বলেন, ক্ষমতা ভাগাভাগি, দুর্নীতি, ষড়যন্ত্র আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য এবং মজ্জাগত। বঙ্গবন্ধু পরিবার নিয়ে মিথ্যাচার বিএনপি বিকৃত মানসিকতা ও ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা মাত্র বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। ক্ষমতা ভাগাভাগি আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য, আকণ্ঠ দুর্নীতি, ষড়যন্ত্র। কথায় কথায় যারা বিভিন্ন বিদেশি দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে বিভিন্ন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা আবার সার্বভৌমত্বের কথা বলে, তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে। তাই বলবো, দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন, জনগণের মন জয় করুন। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই গণ আন্দোলনে বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। করোনাকে বাণিজ্যে পরিণত করে ক্ষমতাসীনরা দুর্নীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধ সচেতনতা ও স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, গণতন্ত্র ধ্বংস করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। সাধারণ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাকর্মীরা করোনার সময় জনগণের পাশে দাঁড়িয়েছে, সরকারের ব্যর্থতায় করোনা নিয়ন্ত্রণে আসেনি বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমরা দেখছি বর্তমান সরকার একটি অবৈধ সরকার, যে কিনা করোনার সময় কোনো সাহায্য তো করেনি জনগণকে, বরঞ্চ করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে ব্যবসায়ীদের দুর্নীতির ব্যবস্থা করে দিয়েছেন। তাই আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে হাসপাতালগুলিতে কি অবস্থা হয়েছে। রাজধানী মোহাম্মদপুর ও মহাখালীতে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার রহস্যজনক আগুনে পুড়ল মিরপুরের কালশি বস্তির অর্ধশতাধিক ঘর ও দোকানপাট। আগুনের সূত্রপাত সম্পর্কে বস্তিবাসীদের ইঙ্গিত ভিন্ন দিকে। বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একের পর এক আগুন লাগানো হচ্ছে বলে সন্দেহ অনেকের। শুধু হাত পারলে বাইরে হয়েছি, আমি আর কিছু পাইবার নেই, পোলাপান নিয়ে বাইরে বসে আমি আর কিছু পাইবার পারি নেই। 6টা রুম আসিল, 6টা রুমের মাল সামান সব টাকা পয়সা সব শেষ। আমার শুধু হাত পাওয়া আছে, আর কিচ্ছু নাই। সব হারিয়ে জীবন বেঁচেছে, এমন সান্ত্বনা খোঁজার চেষ্টাও কারো কারো। সব গেছে গো বাবা, কার জীবন দাঁড়িয়েছে টেনাদা, আর কিছু নেই, আর কিছু নেই বাবা, কার রুহটা আছে, আর কিছু নেই। এই রুহটাই আল্লাহ বাঁচিয়ে রাখছে, না রুহটাও গেছে গা।
বস্তির ভিতরে দোকান ছিল মোহাম্মদ সুজনের। আগুনে যেন তার কপালও পুড়েছে। নিজের জমানো ঋণের টাকা দিয়ে নিজ হাতে করে ব্যবসা ভালোই চলছিল তার। 110টা ডেস্ক ছিল, 1300 চেয়ার ছিল, 140 পিস টেবিল ছিল, খাবারের টেবিল, 1000-2000 গ্লাস ছিল, আর সাউন্ড সিস্টেম ছিল, তারপর মাইক সিস্টেম ছিল। দাও দাও করে জ্বলে উঠলো আর কি। তারপরে আর কি মাল সামান কিছু বাই করতে নেই। একই বস্তিতে আগুন লেগেছিল গত বছরে 26 ডিসেম্বর রাতেও। তখন পুড়ে ছাই হয়েছিল শতাধিক ঘর। কেন বারবার এই আগুন, এ নিয়ে প্রশ্ন বস্তিবাসীদেরও। মানে কি থেকে লাগে এটা তো কেউ কইতে পারে না। এমন টাইমে লাগে জিনিস তো হয়তো বস্তি কেউ রাখতে চায় না বা রাখে, এই জন্যই লাগায় নাকি এটা তো আর বলতে পারলাম না। নাইলে কেন এই জায়গায় বারবার আগুন লাগে? প্রত্যেক বছরে বছরে আগুন এই জায়গাটাই লাগে। মঙ্গলবার রাত 2:15টার দিকে কালশিতে বাউন্নাবাদের সি ব্লকের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 3টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। 3 হাসপাতালে ঘুরে যমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জেড আই খান পান্না, শাহিদিন মালিক, মঞ্জিল মোর্শেদ ও ঢাকা মেডিকেল কলেজের একজন চাইল্ড স্পেশালিস্টকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং মুগদা ইসলামিয়া হাসপাতালের ব্যাখ্যা হাইকোর্টে দাখিল করা হয়। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী 18 জানুয়ারি। গত 2 নভেম্বর বিনা চিকিৎসায় 2 নবজাতক মারা যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন ভর্তি নেয়নি 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা জানতে চায় হাইকোর্ট। মুগদা ইসলামিয়া হাসপাতাল, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিনই 3 হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর 2 নবজাতক সন্তানের লাশ নিয়ে ন্যায় বিচার চাইতে হাইকোর্টে যান বাবা। নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। আহত অবস্থায় ডাকাত মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের মুরগিবের গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 3টায় 10 থেকে 15 জনের একদল ডাকাত মুরগিবের গ্রামের হারুন, গোলজার ও কাঞ্চনের বাড়িতে হানা দিয়ে তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকেরা মোবাইল ফোনে আশেপাশের লোকদের খবর দিলে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে এলাকা ঘেরাও করে। ডাকাত দলের বাকি সদস্যরা পালাতে পারলেও 3 জন ডাকাত জনতার হাতে আটক হয়। পরে গ্রামবাসী গণপিটুনিতে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। বাগেরহাটের মংলা উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের সরকারি বরাদ্দে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কয়েকজন দুর্নীতিবাজ শিক্ষক ও শিক্ষা অফিসার তাদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। মংলা প্রতিনিধি জসিম উদ্দিনের রিপোর্ট। মংলা উপজেলায় প্রাইমারি স্কুল 71টি। 2019-20 অর্থ বছরে শিশুদের বিভিন্ন সামগ্রী কিনতে বরাদ্দ হয় 42,60,000 টাকা। কিন্তু মালামাল কেনার আগেই এই টাকা তুলে নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় টাকাগুলো 9/6-এর অভিযোগ উঠেছে শিক্ষক আর শিক্ষা অফিসারের বিরুদ্ধে। জানতে চাওয়া হয়েছিল স্যারেদের কাছে, বললো করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকার কারণে আমরা তো এখনো কিছু কিনি নেই, স্কুল তো বন্ধ। কিন্তু এক পর্যায়ে জানা গেল যে টাকা পয়সা সব নিজেরা ভাগ বন্টন হয়ে গেছে। ম্যাক্সিমাম টাকাগুলো আমাদের শিক্ষা অফিসার এবং শিক্ষকদের একটা সমিতি আছে, যেখানে সভাপতি বর্তমানে বরখাস্ত অবস্থায় আছে। এই বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অফিসে গেলে দেখা যায় অসাধু চক্রের কয়েকজন বসে টাকা ভাগাভাগিতে ব্যস্ত। যদিও তারা দাবি করেন মালামাল কিনতেই প্রতিটি স্কুল থেকে 9,58,000 টাকা আদায় করা হয়েছে, সেগুলোরই হিসাব হচ্ছে। ওই তো করোনাকালীন মালামাল কেনার জন্য ওই টাকাটা নিছে। তো কে নিছে এটা? কোন আমরা শিক্ষক প্রতিনিধিরা নিছি। আর কে ছিল সেখানে? কে কে ছিল ওখানে বলেন? ওখানে তো দেখলাম এইটা আছে, ওই ফজলু আছে, নুরুল ইসলাম আছে। তবে টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেন প্রাথমিক শিক্ষা অফিসার, যদিও ভিডিও দেখে সুর পাল্টান তিনি। না, আমাদের অফিসের মাধ্যমে কোনো টাকা সংগ্রহ করা হয় না। মবকর যে প্রধান শিক্ষক মহিলা, উনি আপনার এখানে আসছে, উনি আসার পরে আপনাকে বলছেন যে টাকা দিতে। উনি বলছেন স্যার আমি শতভাগ মাল কিনছি 100%। আপনি বলছেন না কোনো মাল হবে না, এটা মিসগাইড হয়েছে। মাল কিনলে আমি দেখে আসবো না, আপনি বলছেন টাকা দিতে হবে, চাকরিগুলি 33 বছর টাকা দিতে হবে। চাকরি টাকা দিতে হবে কিসের জন্য? মাল কেনার জন্য তো টাকা দেবে। শিক্ষা খাতের দুর্নীতি অবসানে দালাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি মোংলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
পরীক্ষা নয়, প্রাথমিক ও মাধ্যমিকে এবছর লটারিতে ভর্তির সিদ্ধান্ত পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে থেমে নেই অবৈধ হাসপাতালের কার্যক্রম, নীরব স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য খাতে অরাজকতা বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। অগণতান্ত্রিক চর্চা বিএনপির দলগত বৈশিষ্ট্য, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ধ্বংস করে সরকার জোর করে ক্ষমতায় আছে, অভিযোগ সেলিমা রহমানের। রাজধানীতে বিরতিহীন অগ্নিকাণ্ড, মহাখালী এবং জহুরি মহল্লার পর কালশী বস্তিতেও রহস্যজনক আগুন, শত শত ঘর পুড়ে ছাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, নাকি 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।